আদানি গ্রুপ বলেনি যে তোমাদের যদি বিদ্যুৎ বিল পরিশোধ না করো তাহলে বিদ্যুৎ বন্ধ করে দিব। বাংলাদেশে বিদ্যুতের ব্যবস্থা না করে বিদ্যুৎ কোন দেশ থেকে আসছে? ভারত থেকে আসছে। প্রত্যেকটা জিনিস বাংলাদেশে উৎপাদন করা সম্ভব, বাংলাদেশে না করে সব কোথায় থেকে নিয়ে আসা হয়েছে? ভারত থেকে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশকে সব সময় সব কিছুতে, শুধু যেগুলি উল্লেখ করেছে শুধু এগুলিই নয়, চিকিৎসা খাত থেকে নিয়ে শুরু করে ব্যবসা খাত থেকে নিয়ে শুরু করে সব কিছুতে ভারত মুখাপেক্ষী করা হয়েছে বাংলাদেশকে, যাতে করে একসময় বাংলাদেশ একটা কলোনিতে পরিণত হয়, বাংলাদেশ একটা উপনিবেশে পরিণত হয়, বাংলাদেশ যেন একটা গাজায় পরিণত হয়, বাংলাদেশ যেন একটা কাশ্মীরে পরিণত হয়, বাংলাদেশ যেন ওই আফ্রিকার দেশগুলির মতো একটা উপনিবেশ তৈরি করা যায় বাংলাদেশে, সেই পরিকল্পনা তারা আঞ্জাম দিয়ে গেছে। আমরা ফ্যাসিবাদকে বিতরণ করলেও বাংলাদেশের মাটিতে ভারতের প্রধান চরকে এই দেশ থেকে বিতাড়ন করলেও তারা যে শিকড় বপন করেছিল সেগুলো আজও বাংলাদেশে রয়ে গেছে। আমরা ওই কথার দিকে যাওয়ার আগে ছোট্ট একটা ভূমিকা টানতে চাই। সেই ভূমিকায় আপনারা সবাই যেই ব্যক্তির সাথে পরিচিত আছেন তার একটা পোস্ট আপনাদেরকে পড়ে শোনাই। আবরার ফাহাদ বুয়েটের ছাত্র, তাকে নির্মমভাবে যে হত্যা করা হলো তার 2 দিন আগের পোস্ট। উনি তার পোস্টে লিখেছেন, 47-এ দেশের ভাগের পর দেশের পশ্চিমাংশে কোনো সমুদ্র বন্দর ছিল না। তৎকালীন সরকার 6 মাসের জন্য কলিকাতা বন্দর ব্যবহারের জন্য ভারতের কাছে অনুরোধ করল, কিন্তু দাদারা নিজেদের রাস্তা নিজেদের মাপার পরামর্শ দিয়েছিল। বাধ্য হয়ে দুর্ভিক্ষ দমনে উদ্বোধনের আগেই মংলা বন্দর খুলে দেওয়া হয়েছিল, বাংলাদেশের মংলা বন্দর। ভাগ্যের নির্মম পরিহাস, আজ ইন্ডিয়াকে সেই মংলা বন্দর ব্যবহারের জন্য হাত পাততে হচ্ছে। এই জায়গায় আরেকটা কথা বলি, উনি মারা যাওয়ার পরে, আবরার মারা যাওয়ার পরে কিন্তু মংলা বন্দরের ক্ষমতা কাদের হাতে গেছিল? ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া হয়েছে। উনি দ্বিতীয় পয়েন্ট উল্লেখ করেছে তার লেখায়, কাবেরী নদীর পানি ছাড়াছাড়ি নিয়ে কানাডি আর তামিলদের কামড়াকামড়ি কয়েক বছর আগে শিরোনাম হয়েছিল। যে দেশের এক রাজ্যই অন্যকে পানি দিতে চায় না, সেখানে আমরা বিনিময় ছাড়া দিনে 1.5 লাখ কিউবিক মিটার পানি দিব। তার তৃতীয় পয়েন্ট ছিল, কয়েক বছর আগে নিজেদের সম্পদ রক্ষার দোহাই দিয়ে উত্তর ভারত কয়লা পাথর রপ্তানি বন্ধ করেছে, অথচ আমরা তাদের গ্যাস দিব। যেখানে গ্যাসের অভাবে নিজেদের কারখানা বন্ধ হয়ে আছে, সেখানে সম্পদ দিয়ে বন্ধুর বাতি জ্বালাবো। এইভাবে পরপর 2টি পোস্ট আছে। এই পোস্ট করার 2 দিন পরেই আবরারকে হত্যা করলো কারা? ইসকনের সদস্য অমিত শাহ। আলিফকে যে বর্তমান সময়ে হত্যা করা হয়েছে, এটা যে ইসকনের প্রথম হত্যা তা নয়। দীর্ঘ 1 দশক থেকে এই ইসকন জঙ্গি সংগঠন বিভিন্ন মুসলমানকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা এবং প্রকাশ্য হত্যা চালিয়ে আসছে। সিলেটের মাটিতে ইমামকে হত্যা করেছে, মুসল্লিদের ওপর সরাসরি হামলা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় তারা এই সমস্ত কাজ আঞ্জাম দিয়ে আসছে প্রায় দীর্ঘ 1 দশক থেকে, যেগুলো সব ছিল ফেসিবাদের সরকারের ছায়াতলে। আর এই সমস্যাকে ত্বরান্বিত করার জন্য, মুসলমান হিন্দু দাঙ্গাকে ত্বরান্বিত করার জন্য কাকে হত্যা করা হয়েছে? আলিফ ভাইকে হত্যা করা হয়েছে, সাইফুল ইসলাম আলিফ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে উঁচু মাকাম দান করুন। এই জায়গায় আরো একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে ইসকন ভারত বাংলাদেশের মূলধারার হিন্দুপন্থী নয়। তাদের প্রতিষ্ঠা হয়েছে ইউরোপ থেকে। ওরা এসেছে আমাদের মাঝে সমস্যা তৈরি করার জন্য। ওরা এসেছে এই জন্য যেন বাংলাদেশ তার নিজের পায়ে না দাঁড়ায়।
বাংলাদেশ যেন একটা স্বাবলম্বী দেশ না হতে পারে। ভারত বাংলাদেশকে তাদের প্রদেশ নয়, একটা কলোনি করার, একটা উপনিবেশ করার যাবতীয় কার্যক্রম প্রায় সম্পূর্ণ করে ফেলেছিল। তারা পিলখানা ট্র্যাজেডির মাধ্যমে আমাদের সেনাবাহিনীর অর্ধেক পঙ্গু করে দিয়েছে, যেটা আমরা জানতে পেরেছি। জানতে পারেনি এইরকম আরো অনেক পদক্ষেপ আছে। আমাদের দেশ থেকে বিভিন্ন শিল্প সামগ্রী বাহির দেশে পাঠানোর জন্য বাধ্যতামূলকভাবে ভারতের সমুদ্র বন্দর অথবা ভারতের বিমানবন্দর বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হতো। এতদিন 15 বছর যাবৎ ব্যবহার করতে হয়েছে। আমাদের দেশে এত শত শত ছাপাখানা থাকতে এগুলিকে বেকারগ্রস্ত করার জন্য তারা বই ছাপিয়ে নিয়ে আসছে ইন্ডিয়া থেকে। বাংলাদেশের সোনালী আঁশ পাট, পরিকল্পিতভাবে এই পাটকে, এই সোনালী আঁশকে বাংলাদেশের উপার্জনের একটা অন্যতম মাধ্যমকে হিন্দুস্তানের হাতে তুলে দিয়েছে। এইরকম বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বাংলাদেশের ওপরে তাদের কবজা যেন ধীরে ধীরে মজবুত হয়, এরকম যাবতীয় কাজ এই ফ্যাসিবাদ সরকার আঞ্জাম দিয়ে গেছে। বাংলাদেশকে দরিদ্র করার, বাংলাদেশকে হিন্দুস্তানের মুখাপেক্ষী করার সব কাজ করেছে। তার একটা উদাহরণ দেই। আদানি গ্রুপ বলেনি যে তোমাদের যদি বিদ্যুৎ বিল পরিশোধ না করো তাহলে বিদ্যুৎ বন্ধ করে দিব। বাংলাদেশে বিদ্যুতের ব্যবস্থা না করে বিদ্যুৎ কোন দেশ থেকে আসছে? ভারত থেকে আসছে। প্রত্যেকটা জিনিস বাংলাদেশে উৎপাদন করা সম্ভব, বাংলাদেশে না করে সব কোথায় থেকে নিয়ে আসা হয়েছে? ভারত থেকে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশকে সব সময় সব কিছুতে, শুধু যেগুলি উল্লেখ করেছে শুধু এগুলিই নয়, চিকিৎসা খাত থেকে নিয়ে শুরু করে ব্যবসা খাত থেকে নিয়ে শুরু করে সব কিছুতে ভারত মুখাপেক্ষী করা হয়েছে বাংলাদেশকে, যাতে করে একসময় বাংলাদেশ একটা কলোনিতে পরিণত হয়, বাংলাদেশ একটা উপনিবেশে পরিণত হয়, বাংলাদেশ যেন একটা গাজায় পরিণত হয়, বাংলাদেশ যেন একটা কাশ্মীরে পরিণত হয়, বাংলাদেশ যেন ওই আফ্রিকার দেশগুলির মতো একটা উপনিবেশ তৈরি করা যায় বাংলাদেশে। সেই পরিকল্পনা তারা আঞ্জাম দিয়ে গেছে। এখন যদি আমরা মনে করি এই দেশের সার্বভৌমত্ব বজায় রাখার প্রয়োজন আছে, আমরা যদি এই দেশকে ভালোবাসি, দেশপ্রেমী হই, তাহলে অবশ্যই এই ভারত ভক্তিকে আমাদের দেশ থেকে দূরে সরাতে হবে। শুধু তাই নয়, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে আমাদের জনগণের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানাবো, আপনারা ভারতকে নয়, আমেরিকাকে নয়, কোনো পরাশক্তিকে ভয় করার কোনো প্রয়োজন নাই। আমাদের প্রথম পরিচয়, আমাদের প্রধান পরিচয় আমরা মুসলমান। আমাদের অস্ত্রের প্রয়োজন হয় না বিজয়ের জন্য, আমাদের আকীদার প্রয়োজন হয়। আমাদের অস্ত্রের প্রয়োজন হয় না বিজয়ের জন্য, আমাদের সঠিক আখলাকের প্রয়োজন হয় বিজয়ের জন্য। তো যেই কাজ করতে হবে এখন আমাদেরকে, সেটা হচ্ছে আমাদের এই দেশে শিক্ষা ব্যবস্থা নিয়ে আসতে হবে, পরিশুদ্ধ শিক্ষা ব্যবস্থা নিয়ে আসতে হবে, যেখানে আমাদেরকে ইলম শেখানো হবে, আদর্শ শেখানো হবে, সঠিক ইসলামী আকীদা শেখানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করুন, এগুলোকে মজবুতভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।